আমি কখনো কবরস্থানে যেতে চাইনি, বিশেষ করে রাতে তো নয়ই, কিন্তু সেদিন আমাকে যেতেই হয়েছিল। আমাদের গ্রামটা ছোট, চারদিকে গাছ, ফাঁকা মাঠ আর নির্জন রাস্তা। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান আছে। জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে রাত 12টার পর সেখানে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে কেউ যদি সেখানে একা যায় সে আর আগের মতো থাকে না। আমি এসব গল্প বিশ্বাস করতাম না, অন্তত আগে করতাম না। সেদিন রাত ঠিক 11:45 আমার ফোনে একটা মেসেজ আসে, অজানা নম্বর। মেসেজে লেখা ছিল, তুমি যদি সত্যটা জানতে চাও তাহলে আজ রাত 12টার আগে কবরস্থানে এসো, একা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, কারণ আমি সত্যিই একটা সত্য জানতে চাইছিলাম। 2 মাস আগে আমার ছোট বোন নিখোঁজ হয়। কেউ জানে না সে কোথায় গেছে। পুলিশ খুঁজেছে, গ্রাম খুঁজেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। শুধু একদিন কেউ একজন বলেছিল সে নাকি শেষবার কবরস্থানের দিকেই যেতে দেখেছে তাকে। সেদিনের পর থেকে কবরস্থানটা আমার কাছে শুধু ভয় না, একটা প্রশ্নচিহ্ন। আমি অনেকক্ষণ দ্বিধায় ছিলাম, যাব না যাব না, কিন্তু মেসেজটা আবার আসে, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি চুপচাপ ঘর থেকে বের হলাম। মা ঘুমিয়ে, পুরো বাড়ি নীরব। বাইরে তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে চাঁদ নেই, অন্ধকার যেন আরও ঘন। কবরস্থানে পৌঁছতে প্রায় 10 মিনিট লাগে, কিন্তু সেদিন সেই রাস্তা যেন শেষই হচ্ছিল না। আমি হাঁটছিলাম, হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ শুনলাম। থামলাম, শব্দও থামল। আবার হাঁটলাম, আবার শব্দ। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম, ভয় পাস না, কিছু না। কিন্তু আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক 11:59 আমি কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে। গেটটা আধ খোলা, আমি কখনো দেখিনি এটা খোলা থাকতে। ভেতরে ঢুকতেই কেমন একটা গন্ধ পেলাম, ভেজা মাটি আর পুরনো ফুলের গন্ধ। চারদিকে সারি সারি কবর, নীরব, অচল। ঘড়িতে 12টা বাজতেই দূরে একটা মৃদু কান্নার শব্দ ভেসে এলো। আমি স্থির হয়ে গেলাম। কান্নাটা খুব চেনা লাগছিল, একদম আমার বোনের মতো। তৃষা? আমার গলা শুকিয়ে গিয়েছিল। আবার কান্না, এইবার পরিষ্কার। আমি শব্দের দিকে হাঁটতে শুরু করলাম। একটা পুরনো কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। ওখানেই কান্নাটা থেমে গেল। নিচের মাটিটা যেন একটু নরম লাগছিল, যেন কেউ খুব সম্প্রতি খুঁড়েছে। হঠাৎ আমার ফোনটা কাঁপল, নতুন মেসেজ। হাত কাঁপতে কাঁপতে স্ক্রিনে তাকালাম। তুমি দেরি করে ফেলেছ। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি চারদিকে তাকালাম। হঠাৎ আমার পেছন থেকে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, আপু। আমার শরীর অবশ হয়ে গেল। ওই ডাকটা আমি হাজার মানুষের ভিড়েও চিনতে পারি। এটা তৃষার গলা, কিন্তু ও তো 2 মাস ধরে নিখোঁজ। আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম। অন্ধকারের ভেতর একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে, চুল মুখ ঢেকে রেখেছে। আমি কাঁপা গলায় বললাম, তৃষা। সে মাথা একটু কাত করল, তারপর ধীরে ধীরে মুখ তুলল। আমি যা দেখলাম তা কোনো মানুষের মুখ না। চোখ দুটো পুরো কালো, মুখ ফ্যাকাশে, ঠোঁট নীলচে। সে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু ঠান্ডা, অমানবিক কিছু। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, চারপাশের গাছগুলো কাঁপতে লাগল। আমি পেছাতে চাইছিলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। সে আবার বলল, আপু, তুমি আমাকে খুঁজছিলে না? তার গলা এবার বিকৃত, 2টা গলার শব্দ একসাথে মিশে আছে যেন। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি শুধু বললাম, তুই কোথায় ছিলি? সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। প্রতিটা পদক্ষেপের সাথে মাটির নিচ থেকে যেন ফিসফিস শব্দ উঠছে। আমি বুঝতে পারছিলাম, এটা তৃষা না, কিছু একটা ওর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার ফোন আবার কাঁপল, স্ক্রিনে লেখা, পেছনে তাকিও না। কিন্তু আমি তো তার সামনেই দাঁড়িয়ে, তাহলে পেছনে কি আছে? ঠিক তখনই আমার কানের কাছে কেউ খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলল আর ফিসফিস করে বলল, ওটা তৃষা না। আমার কানের পাশে যে ঠান্ডা নিঃশ্বাসটা পড়ল সেটা এতটাই কাছে ছিল যে মনে হলো কেউ ঠিক আমার ঘাড়ে মুখ রেখেছে। আর সেই কণ্ঠস্বর, ওটা তৃষা না। আমি জমে গিয়েছিলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের মেয়েটা তখনও হাসছে, তার কালো চোখ দুটো এক দৃষ্টিতে আমার দিকে তাকানো। কিন্তু আমার পেছনে তাহলে কে? আমার হাত কাঁপছে,
ফোনটা শক্ত করে ধরে আছি। আবার মেসেজ এলো, যদি বাঁচতে চাও ওর দিকে তাকিয়ে থেকো না। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল চারপাশে সবাই শুনতে পাচ্ছে। আমি চোখ সরাতে যাইছিলাম, কিন্তু ভয় হচ্ছিল চোখ সরালেই যদি ও হঠাৎ সামনে এসে দাঁড়ায়। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা তৃষা মাথা কাত করল। তার ঠোঁট ধীরে ধীরে আরও চওড়া হতে লাগল, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সে ফিসফিস করে বলল, আপু, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তার গলা যেন একসাথে ২-৩টে মানুষের। আমি কাঁপা গলায় বললাম, তুই তুই কে? সে হেসে উঠল, কিন্তু সেই হাসির শব্দটা কবরস্থানের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল, যেন অনেকগুলো মানুষ একসাথে হাসছে। হঠাৎ চারপাশের কবরগুলো থেকে মাটির নিচে কিছু একটা নড়ার শব্দ পেলাম। খসখস খসখস। আমি চোখ নামালাম না, কিন্তু আমার কানের ভেতর শব্দগুলো ঢুকে যাচ্ছিল। ফোনে আবার মেসেজ, ডান দিকে ৩ কদম যাও। আমি না ভেবেই ধীরে ধীরে ডান দিকে ১ কদম নিলাম। সামনের মেয়েটা স্থির। ২ কদম। হঠাৎ তার চোখ দুটো আরও কালো হয়ে উঠল। মনে হলো চোখের ভেতর আলো নেই, শুধু ফাঁকা অন্ধকার। ৩ কদম। আমি ঠিক তখনই অনুভব করলাম যে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে মাটির নিচ থেকে একটা হাত বের হওয়ার চেষ্টা করছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। যদি আমি না সরতাম তাহলে? হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা চিৎকার করে উঠল, একটা বিকট অমানবিক চিৎকার। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। আমি দেখতে পেলাম তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। সে হঠাৎ আমার দিকে দৌড় দিল। আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম, কিন্তু কিছুই হলো না। চোখ খুলে দেখি সে নেই। পুরো কবরস্থান আবার নিস্তব্ধ। আমি হাঁপাচ্ছি। হঠাৎ পেছন থেকে খুব নরম কণ্ঠে কেউ বলল, ভয় পেও না। আমি ঘুরে তাকালাম। একটা মেয়ে দাঁড়িয়ে, সেও সাদা পোশাক পরা, কিন্তু তার চোখ স্বাভাবিক, মুখ শান্ত। অদ্ভুতভাবে সে আমার মতোই দেখতে। আমি হতভাঙ্গ। সে বলল, তুমি দেরি করে ফেলেছ, ওরা আগে পেয়েছে ওকে। আমার গলা শুকিয়ে গেল। ওরা? কারা ওরা? সে সরাসরি উত্তর দিল না, বরং কবরস্থানের একদম ভেতরের দিকে আঙুল তুলে দেখাল। ওখানে একটা পুরনো ভাঙা সমাধি, অন্যগুলোর চেয়ে আলাদা। সে বলল, সব কিছুর শুরু ওখানে। আমি বললাম, তুমি কে? সে একটু হাসল। আমি তোমার মতোই, একদিন আমিও এখানে এসেছিলাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তৃষা কোথায়? সে আমার দিকে তাকিয়ে ধীরে বলল, ও পুরোপুরি মারা যায়নি, আবার পুরোপুরি বেঁচেও নেই। আমার বুক কেঁপে উঠল। ঠিক তখনই আমার ফোন আবার কাঁপল। স্ক্রিনে লেখা, ওকে বিশ্বাস করো না। আমি চোখ তুলে তাকালাম। সামনের মেয়েটা তখনও দাঁড়িয়ে, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছাতে লাগলাম। সে হঠাৎ খুব দ্রুত আমার সামনে এসে দাঁড়াল। তার মুখের হাসিটা বদলে গেছে, চোখের মণি ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছে। সে ফিসফিস করে বলল, তুমি তো জানতে চেয়েছিলে সত্যটা। হঠাৎ তার মুখের চামড়া যেন একটু একটু করে ফেটে যেতে লাগল। ভেতর থেকে কালো কিছুর আভা বেরোচ্ছে। আমি চিৎকার করে পেছাতে গিয়ে হোঁচট খেলাম। পড়ে গেলাম একটা কবরের ওপর। হাতটা পড়ে গেল কবরের ফলকে। ফলকের ওপর নাম লেখা। আমি চোখ নামিয়ে পড়লাম, তৃষা রহমান। মৃত্যুর তারিখ আজকের তারিখ। আমার মাথা ঘুরে উঠল। আজকের তারিখ মানে আজ? হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা এক বিকট হাসি দিয়ে বলল, আজ রাতেই ও ফিরে আসবে, কিন্তু যেভাবে তুমি চাও সেভাবে না। ঠিক তখনই কবরের নিচ থেকে একটা প্রচণ্ড ধাক্কা লাগল। মাটি ফেটে উঠছে। ভেতর থেকে কেউ কেউ উঠে আসছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। মাটির ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা হাত বের হল। এই হাত আমি চিনি। এই হাত আমি 1000 বার ধরেছি, কিন্তু হাতের চামড়া অস্বাভাবিক সাদা, আঙুলগুলো বাঁকা, আর নখগুলো লম্বা, ধারালো। মাটির ভেতর থেকে খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো, আপু, আমি ফিরেছি। মাটির ভেতর থেকে বের হওয়া হাতটা কাঁপছিল, আঙুলগুলো মাটি আঁকড়ে ধরছে। আমি স্থির হয়ে তাকিয়ে আছি। আমার মাথা কাজ করছে না। আপু, আমি ফিরেছি। ওই কণ্ঠটা একদম তৃষার মতো, কিন্তু তৃষার কণ্ঠে এমন ঠান্ডা ভাব কখনো ছিল না। মাটি আরও ফেটে উঠল। ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। চুলে কাদা লেগে আছে, চোখ আধ খোলা। আমি কাপা গলায় বললাম, তৃষা? সে চোখ খুলল। চোখ দুটো আগের মতোই কালো না, কিন্তু সম্পূর্ণ স্বাভাবিকও না। চোখের ভেতর যেন গভীর ক্লান্তি আর ভয়। সে কষ্ট করে উঠে বসতে চাইল,
আমি এগিয়ে যেতে চাইলাম। ঠিক তখনই আমার ফোনে আবার মেসেজ এলো, ওকে ছুঁয়ো না। আমি থেমে গেলাম। তৃষা হাত বাড়ালো আমার দিকে। আপু, আমাকে নিয়ে চলো, এখানে ঠান্ডা। তার গলার ভেতর যেন মাটি জমে আছে, শব্দ ভাঙা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি আর থাকতে পারলাম না। সবকিছু ভুলে আমি তার হাত ধরলাম। হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু যেই মুহূর্তে আমি ধরলাম, তার আঙুলগুলো হঠাৎ শক্ত হয়ে আমার কবজি চেপে ধরল। অস্বাভাবিক শক্তি। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। চোখ বড় হয়ে উঠল, মুখ হাঁ হয়ে গেল। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। সে ফিসফিস করে বলল, তুমি দেরি করেছ। তারপর তার গলার ভেতর থেকে অন্য একটা কণ্ঠ বের হল, এবার তোমার পালা। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম, পারছি না। চারপাশের কবরগুলোর মাটি কাঁপতে শুরু করেছে। খসখস, ধপ, মাটি ফেটে উঠছে। আমি চিৎকার করে বললাম, তৃষা, আমাকে ছাড়। হঠাৎ তার চোখে এক মুহূর্তের জন্য আগের তৃষার ছায়া দেখলাম। সে খুব আস্তে বলল, পালাও। তারপর আবার মুখ বদলে গেল। আমি হঠাৎ মনে করলাম, মেসেজ। ফোনটা এখনো হাতে। এক হাতে সে আমাকে চেপে ধরেছে, অন্য হাতে আমি ফোন খুললাম। নতুন মেসেজ, ও এখন দরজা, ওর মাধ্যমে ওরা আসবে। আমার মাথা ঘুরে উঠল। দরজা মানে? ঠিক তখনই তৃষার মুখ পুরো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল। সেই ধোঁয়া মাটির উপর ছড়িয়ে পড়ছে। চারপাশের কবর থেকে আরও হাত বেরোচ্ছে। আমি বুঝলাম, আমি যদি এখন না পালাই, আমি এখানেই শেষ। আমি হঠাৎ নিজের সব শক্তি দিয়ে তার হাত কামড়ে দিলাম। তার গ্রিপ আলগা হল। আমি নিজেকে ছাড়িয়ে পেছনে লাফ দিলাম। তৃষা বা যেটা ওর শরীর ব্যবহার করছে, এক বিকট চিৎকার দিল। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম, কবরস্থানের গেটের দিকে। পেছন থেকে শুনতে পাচ্ছি মাটির ওপর দিয়ে কেউ হামাগুড়ি দিচ্ছে, আর একসাথে অনেকগুলো ফিসফিস। যেও না, থাকো, তুমি আমাদের। আমি কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছি। হঠাৎ সামনে একটা ছায়া এসে দাঁড়াল। আমি থেমে গেলাম। ওই মেয়েটা, যে আমার মতো দেখতে। সে শান্তভাবে দাঁড়িয়ে বলল, পালালে লাভ নেই, ওরা এখন তোমাকে দেখেছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুই কে? সে ধীরে বলল, আমি ছিলাম প্রথম, এখন তুমি দ্বিতীয়। আমার মাথা ঝাঁকিয়ে উঠল। মানে? সে বলল, প্রতি কয়েক বছরে একজনকে ডাকা হয়, যে নিজের প্রিয় কাউকে খুঁজতে আসে। ওরা সেই ভালোবাসাকে ব্যবহার করে দরজা খোলে। আমার বুক কেঁপে উঠল। তৃষা? সে চোখ নামাল। ওকে ব্যবহার করা হয়েছে। পেছন থেকে তখন তৃষার গলা, আপু, ফিরে এসো। আমি কাঁদছি। ওকে বাঁচানোর কোনো উপায় নেই? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আছে, কিন্তু তখন তুমি আর ফিরতে পারবে না। আমার শ্বাস আটকে গেল। কি করতে হবে? সে আমার চোখের দিকে তাকাল। ওদের একজন হতে হবে। হঠাৎ কবরস্থানের সব বাতি, যেগুলো আসলে নেই, একসাথে যেন জ্বলে উঠল অদ্ভুত নীল আলোয়। তৃষা এখন পুরোপুরি মাটি থেকে বের হয়ে দাঁড়িয়ে। তার শরীর কাঁপছে, চোখ কালো। সে হাত বাড়িয়ে বলল, আপু, এসো। আমি মাঝখানে দাঁড়িয়ে, একদিকে বের হওয়ার গেট, অন্যদিকে তৃষা, আর সামনে সেই রহস্যময়ী মেয়েটা। হঠাৎ আমার ফোনে শেষ একটা মেসেজ এলো, সিদ্ধান্ত নাও, সময় শেষ। আমি কি পালাবো, নাকি তৃষাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দেব? ঠিক তখনই তৃষার শরীর হঠাৎ বাতাসে উঠে গেল। তার বুকের ভেতর থেকে আলো বেরোচ্ছে, আর সেই আলোর ভেতর আমি দেখতে পেলাম আমার নিজের মুখ। তৃষার বুকের ভেতর থেকে যে আলোটা বের হচ্ছিল, সেটা ধীরে ধীরে আকার নিচ্ছিল, আর সেই আলোর ভেতর আমি স্পষ্ট দেখলাম আমার নিজের মুখ। না, শুধু মুখ না, আমারই মতো একটা অবয়ব। আমি হাঁপিয়ে উঠলাম, এটা কি হচ্ছে? তৃষার শরীরটা বাতাসে ঝুলছে, হাত পা শক্ত হয়ে গেছে, চোখ পুরো কালো। চারপাশের কবরগুলো কাঁপছে, মাটির নিচ থেকে ফিসফিস আওয়াজ। দরজা খুলছে, নতুন দরজা।
সেই রহস্যময় মেয়েটা যে আমার মতো দেখতে আমার পাশে এসে দাঁড়াল। সে খুব শান্ত গলায় বলল, ওরা তোমার প্রতিচ্ছবি তৈরি করছে। আমার গলা শুকিয়ে গেল। কেন? সে বলল, কারণ ওরা তোমাকে এখানে রাখতে চায়। তৃষার বুক থেকে বের হওয়া আলোর অবয়বটা এখন পুরোপুরি আমার মতো হয়ে গেছে। চুল, চোখ, পোশাক সব, কিন্তু তার চোখে কোনো আবেগ নেই, শুধু ফাঁকা শূন্যতা। হঠাৎ সেই আলোর আমি ধীরে ধীরে মাটিতে নেমে এলো। সে সরাসরি আমার দিকে তাকালো। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো আমার নিজের গলায়, তুই গেলে আমি থাকব। আমার মাথা ঘুরে উঠল। মানে? সেই অবয়বটা হাসল। একটা জীবন যাবে, একটা থাকবে। আমি বুঝলাম, ওরা আমার জায়গায় একটা নকল আমি বানাচ্ছে। যদি আমি এখানে থেকে যাই, ওটা আমার হয়ে বাইরে যাবে। আমার মা, আমার বাড়ি, সবাই ভাববে আমি আগের মতোই আছি, কিন্তু আমি থাকব এখানে, কবরস্থানের অন্ধকারে। হঠাৎ পেছন থেকে তৃষার কণ্ঠ, আপু, আমাকে বাঁচাও। আমি তাকালাম। তার শরীর এখন কাঁপছে, যেন ভেতরে কিছু একটা লড়াই করছে। রহস্যময় মেয়েটা বলল, এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি করলে তৃষা বাঁচবে? সে ধীরে বলল, তুমি যদি স্বেচ্ছায় দরজা হও, ও মুক্তি পাবে। আমার বুকের ভেতর ধাক্কা লাগল। আর আমি? সে আমার চোখের দিকে তাকালো, তুমি আর ফিরবে না। ঠিক তখনই ফোনে আবার মেসেজ, মিথ্যে বলছে। আমি কেঁপে উঠলাম। এতক্ষণ যে আমাকে মেসেজ করছিল, সে কে? আমি টাইপ করলাম, তুমি কে? সাথে সাথে রিপ্লাই, আমি আগের জন, আমি পালিয়েছিলাম। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। আগের জন মানে এই মেয়েটা? আমি তার দিকে তাকালাম। সে স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া নেই। ফোনে আবার, ও কখনো মুক্তি পায়নি, ওই প্রথম দরজা। আমার মাথা ঝাঁকিয়ে উঠল। তুই মিথ্যে বলছিস? সে ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার চোখের ভেতর হঠাৎ অন্ধকার ছড়িয়ে গেল। তার ঠোঁট বাঁকা হাসিতে টানল। সত্য জানতে চেয়েছিলি, তাই না? হঠাৎ তার শরীর বিকৃত হতে শুরু করল। মুখ ফেটে যাচ্ছে, চোখ গলে কালো তরল ঝরছে। সে আর আমার মতো না। সে বলল, আমি কখনো পালাইনি। আমার চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। তৃষার শরীর হঠাৎ মাটিতে পড়ল। আমি ছুটে গেলাম তার দিকে। সে কষ্ট করে চোখ খুলল। এইবার চোখ স্বাভাবিক। সে ফিসফিস করে বলল, ওদের বিশ্বাস করো না, কেউ সত্যি না। তারপর আবার তার চোখ উল্টে গেল। মাটির নিচ থেকে অসংখ্য হাত বের হতে লাগল, আমার চারপাশ ঘিরে ফেলছে। আলোর নকল আমি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। সে হাত বাড়াল, চলো, আমি তোমার জীবন নিয়ে নেব। আমি পিছিয়ে গেলাম। না, আমি এখানে থাকব না। আমি তৃষাকে টেনে তুললাম, আমরা দুজনেই যাব। নকল আমি হাসল, এখান থেকে দুজন কেউ যায় না। ঠিক তখনই আমার ফোনে শেষ একটা মেসেজ এলো, গেটের নিচে লাল পাথর, ভাঙো। আমি দ্রুত গেটের দিকে তাকালাম। দূরে অন্ধকারে গেট দেখা যাচ্ছে। আমি তৃষাকে কাঁধে ভর দিয়ে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে কণ্ঠস্বর, থামো, দরজা বন্ধ হবে না, তুমি আমাদের। আমার পা কাঁপছে। তৃষা অধচেতন। গেটের কাছে পৌঁছে আমি নিচে তাকালাম। সত্যি একটা লাল পাথর বসানো। কেন আগে দেখিনি? আমি তৃষাকে মাটিতে বসিয়ে পাথরটা দুই হাতে তুলে আঘাত করলাম। একবার, কিছু হলো না। পেছন থেকে ঠান্ডা বাতাস ঘাড়ে লাগছে। দুইবার, ফাটল ধরল। তিনবার, পাথরটা ভেঙে গেল। সাথে সাথে কবরস্থানের ভেতর থেকে এক বিকট চিৎকার উঠল। চারপাশের সব হাত মাটির নিচে টেনে গেল। আলোর নকল আমি হঠাৎ বিকৃত হয়ে অদৃশ্য হয়ে গেল। রহস্যময় মেয়েটার দেহ ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি আর তৃষা গেট পেরিয়ে বাইরে পড়ে গেলাম। সবকিছু নিস্তব্ধ। কবরস্থান আবার স্বাভাবিক। আমি তৃষার দিকে তাকালাম। সে নিঃশ্বাস নিচ্ছে, স্বাভাবিক, উষ্ণ। আমি কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলাম। হয়তো সব শেষ, কিন্তু ঠিক তখনই আমার ফোনে শেষ একটা মেসেজ এলো, দরজা পুরোপুরি বন্ধ হয়নি। আমি ধীরে ধীরে মাথা তুললাম। কবরস্থানের ভেতরে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, আর সেই অবয়বটা আমার মতো। কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে থাকা অবয়বটা একদম নড়ছে না। অন্ধকারের মাঝখানে আমার মতো একটা ছায়া।
আমি চোখ কচলালাম। হয়তো ভুল দেখছি, হয়তো ভয় আমাকে বিভ্রম দেখাচ্ছে। কিন্তু না, সে ধীরে ধীরে মাথা কাত করল, ঠিক যেভাবে আমি নার্ভাস হলে করি। আমার বুকের ভেতর ধক করে উঠল। তৃষা তখনও মাটিতে আধ শোয়া। তার নিঃশ্বাস স্বাভাবিক, কিন্তু সে অজ্ঞান। আমি কাপা গলায় বললাম, তুই কে? দূর থেকে খুব মৃদু স্বরে উত্তর এলো, আমি তো তুই। হাওয়া ঠান্ডা হয়ে গেল। আমি তৃষাকে টেনে নিয়ে গেট থেকে আরও দূরে সরালাম। পেছনে তাকাতে চাইছিলাম না, কিন্তু চোখ নিজে থেকেই ঘুরে গেল। অবয়বটা এবার গেটের ঠিক ভেতরে এসে দাঁড়িয়েছে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। এটা সত্যিই আমি। একই চোখ, একই মুখ, কিন্তু তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। সে বলল, তুই দরজা পুরোপুরি বন্ধ করিসনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। ফোনে আবার মেসেজ, ও বাইরে আসতে পারবে না যদি তুই তাকিয়ে থাকিস। আমি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম। মানে? কোনো রিপ্লাই নেই। আমি আবার সামনে তাকালাম। নকল আমি গেটের দোরগোড়ায় দাঁড়িয়ে। সে যেন অদৃশ্য একটা দেয়ালে আটকে আছে, হাত বাড়িয়ে বাইরে আসতে চাইছে, কিন্তু পারছে না। সে ধীরে বলল, তুই যদি চোখ সরাস, আমি বের হব। আমার বুক কেঁপে উঠল। মানে? আমাকে তাকিয়ে থাকতে হবে? কতক্ষণ? তৃষা তখন ধীরে ধীরে জেগে উঠছে। সে কষ্ট করে বলল, আপু, আমরা কোথায়? আমি চোখ না সরিয়ে বললাম, চুপ, নড়বি না। নকল আমি এবার রাগান্বিত। তার চোখে কালো ছায়া ছড়িয়ে পড়ছে। সে বলল, তুই ভাবছিস তুই জিতেছিস? হঠাৎ গেটের লোহার রডগুলো কাঁপতে শুরু করল। আমার হাত ঘামছে, চোখ পুড়ছে, কিন্তু আমি তাকিয়ে আছি। হঠাৎ সে কৌশল পাল্টাল। তার মুখ বদলে গেল। সে তৃষার কণ্ঠে বলল, আপু, আমাকে দেখো। আমার হৃদয় থেমে যেতে চাইল, কিন্তু আমি জানি এটা ফাঁদ। সে আবার বলল, এইবার মায়ের গলায়, মা বলছি, ফিরে আয়। আমার চোখ ভিজে উঠল, কিন্তু আমি তাকিয়ে রইলাম। ফোনে আবার মেসেজ, ভোর হলে ও দুর্বল হবে। আমি আকাশের দিকে তাকাতে পারি না, কারণ তাকালেই চোখ সরবে। সময় যেন থেমে গেছে। নকল আমি হঠাৎ হাসতে শুরু করল। তার শরীর ধীরে ধীরে লম্বা হচ্ছে, হাত অস্বাভাবিক বড়। সে গেটের ফাঁক দিয়ে আঙুল বের করার চেষ্টা করল। তার নখ লোহার গায়ে ঘষা খাচ্ছে। চিরিক চিরিক। আমি দাঁত চেপে তাকিয়ে আছি। তৃষা এবার পুরো জেগে উঠেছে। সে ভয় পেয়ে বলল, ওটা কে? আমি শুধু বললাম, দেখিস না। হঠাৎ দূরে মোরগ ডাকার শব্দ। ভোর আসছে। নকল আমি হঠাৎ কুঁকড়ে গেল। তার চোখের কালো রং ফিকে হয়ে আসছে। সে চিৎকার করল, তুই ভাবিস এটা শেষ? আকাশ একটু একটু করে ফিকে হচ্ছে। গেটের চারপাশে হালকা আলো পড়ছে। নকল অবয়বটা ধোঁয়ার মতো কাঁপতে লাগল। সে শেষবারের মতো বলল, তুই যেখানে যাবি, আমি তোর সাথে যাব। তারপর সে মিলিয়ে গেল। গেট নিস্তব্ধ, সবকিছু স্বাভাবিক। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, শরীর অবশ। তৃষা আমার হাত ধরে বলল, আপু, আমরা বাড়ি যাই। আমি মাথা নেড়ে বললাম, চল। আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। সূর্য উঠছে, পাখির ডাক, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু আমার ভেতরটা অদ্ভুত ভারী। বাড়ির কাছে পৌঁছে আমি একবার পিছনে তাকালাম। কবরস্থান দূরে, নির্জন, কিছুই নেই। হয়তো সত্যিই শেষ। কিন্তু ঠিক তখনই আমার ফোনে আবার মেসেজ এলো, নতুন নম্বর। আমি বাইরে। আমার হাত কাঁপতে লাগল। ধীরে ধীরে ফোনের সামনের ক্যামেরা অন হয়ে গেল। স্ক্রিনে আমি নিজেকে দেখলাম, ক্লান্ত, ভয় পাওয়া। কিন্তু আমার পেছনে, ঠিক আমার কাঁধের ওপর দিয়ে উঁকি দিচ্ছে আর একটা মুখ, আমারই মুখ, আর সে হাসছে। ফোনের স্ক্রিনে আমি নিজের মুখ দেখছিলাম, ক্লান্ত, ফ্যাকাশে, চোখ লাল। কিন্তু আমার পেছনে, আমার কাঁধের ঠিক ওপর দিয়ে আরেকটা মুখ উকি দিচ্ছে। একই চোখ, একই চুল, একই ঠোঁট, আর সে হাসছে।
আমার শরীর বরফ হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম। কেউ নেই, রাস্তা ফাঁকা। তৃষা একটু সামনে দাঁড়িয়ে। সে অবাক হয়ে বলল, কি হলো আপু? আমি আবার ফোনের দিকে তাকালাম। এখন শুধু আমি, কিন্তু উপরের নোটিফিকেশন। আমি বলেছিলাম আমি বাইরে। আমার বুকের ভেতরটা চেপে ধরল কেউ। মানে, ও সত্যিই বের হয়েছে। আমি দ্রুত ফ্রন্ট ক্যামেরা বন্ধ করে দিলাম। কিছু না, বললাম তৃষাকে, চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে পৌঁছতে পৌঁছতে সকাল পুরো হয়ে গেছে। মা দরজা খুলে তৃষাকে দেখে চিৎকার করে কেঁদে ফেললেন। সবাই ভিড় করল। কেউ কিছু বুঝতে পারছে না। কোথায় ছিল তৃষা? কিভাবে ফিরল? তৃষা শুধু বলল, আমি কিছু মনে করতে পারছি না। আমি চুপ। সব বলবো না বলাই কি ভালো? সারা দিনটা কেটে গেল অদ্ভুত চাপে, কিন্তু আসল ভয় শুরু হলো রাতে। রাত 11টা। আমি নিজের ঘরে একা, তৃষা পাশের ঘরে। আমি ফোনটা হাতে নিয়ে বসে আছি। কোনো মেসেজ নেই। হয়তো সব শেষ। হঠাৎ দরজায় টোকা। ঠক ঠক। আমি বললাম, কে? বাইরে থেকে আমার নিজে গলায় উত্তর এলো, আমি। আমার শরীর জমে গেল। এটা তৃষা না, মা না, এটা আমারই গলা। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজার নিচ দিয়ে ছায়া দেখা যাচ্ছে, দুটি পা। আমি নিজের পায়ের দিকে তাকালাম। আমি তো ভেতরে দাঁড়িয়ে, তাহলে বাইরে? আবার টোকা, এবার একটু জোরে, দরজা খোল। আমি ক্লান্ত। আমি পিছিয়ে গেলাম। ফোনে হঠাৎ মেসেজ, খুলবি না। আমি কাঁপা হাতে টাইপ করলাম, তুই কে? সাথে সাথে রিপ্লাই, আমি তো আর ভেতরে ছিলাম, এখন বাইরে। দরজার ওপাশ থেকে হাসির শব্দ, একদম আমার মতো। তুই ভাবছিস দরজা ভাঙলেই সব শেষ? আমার বুক ধরভর করছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা শুকিয়ে গেছে। হঠাৎ পাশের ঘর থেকে তৃষার চিৎকার, আপু! আমি দরজার দিকে না তাকিয়ে দৌড়ে তৃষার ঘরে গেলাম। ঘরে ঢুকেই থেমে গেলাম। তৃষা বিছানায় বসে কাঁপছে। ও আমার জানালায় দাঁড়িয়েছিল। সে বলল, তোর মতো দেখতে। আমার মাথা ঝাঁকুনি খেল। মানে, ও শুধু আমার কাছে না, তৃষার কাছেও গেছে। হঠাৎ আমার ফোন আবার কাঁপল। ভিডিও কল, নম্বর অজানা। আমি কাঁপতে কাঁপতে রিসিভ করলাম। স্ক্রিনে অন্ধকার, তারপর ধীরে ধীরে আলো। আমি দেখলাম আমার নিজের ঘর, আমার বিছানা, আমার দরজা, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি, ঠিক যেভাবে আমি এখন তৃষার ঘরে দাঁড়িয়ে আছি। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমি ঢুকে গেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে তৃষার ঘর থেকে বেরোলাম। করিডোর অন্ধকার। আমার ঘরের দরজা অল্প খোলা। আমি তো বন্ধ করে এসেছিলাম। আমি এক পা এগোলাম। ভেতর থেকে ফিসফিস, একটা শরীর, দুটা আত্মা, জায়গা কম হয়ে যাচ্ছে। আমার মাথা ঝিমঝিম করছে। হঠাৎ আয়নায় চোখ পড়ল। করিডোরের আয়না। আমি তাকালাম। আয়নায় আমি দাঁড়িয়ে, কিন্তু আমার পাশেই আরেকটা আমি। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ রাতেই একজন থাকবে। আমার বুকের ভেতর তীব্র ব্যথা উঠল। মনে হলো কেউ ভেতর থেকে ঠেলছে। আমি দেয়ালে ভর দিয়ে দাঁড়ালাম। হঠাৎ মাথার ভেতর কারো কণ্ঠ, আমাকে জায়গা দে। আমি চিৎকার করে উঠলাম। তৃষা দৌড়ে এলো। আপু, কি হয়েছে? আমি আয়নার দিকে তাকালাম। এখন শুধু আমি, কিন্তু আমার চোখের ভেতর এক মুহূর্তের জন্য কালো ছায়া নড়ল। আমি কি ধীরে ধীরে ওর মতো হয়ে যাচ্ছি? ঠিক তখনই ফোনের শেষ মেসেজ, আগামী মধ্যরাত্রে আসল সিদ্ধান্ত। আগামী মধ্যরাতে আসল সিদ্ধান্ত। মেসেজটা স্ক্রিনে জ্বলছে। সময় তখন রাত 11:20, মানে আর 40 মিনিট। আমার বুকের ভেতর ধকধক করছে। মনে হচ্ছে সময় যত এগোচ্ছে আমার শরীরের ভেতর কিছু একটা জেগে উঠছে। তৃষা আমার সামনে দাঁড়িয়ে, তার চোখে ভয়। আপু, আমরা আবার ওখানে যাব না, তাই তো? আমি চুপ, কারণ আমি জানি
ওখানে না গেলে এই জিনিসটা থামবে না। হঠাৎ আয়নার দিকে তাকালাম। আমার প্রতিবিম্ব স্বাভাবিক, কিন্তু চোখের কোণে কালো ছায়া যেন একটু নড়ল। আমি তৃষাকে বললাম, ঘর থেকে বেরোবি না, দরজা বন্ধ রাখবি। সে আমার হাত চেপে ধরল। তুই কোথায় যাচ্ছিস? আমি উত্তর দিলাম না, কারণ সত্যটা বললে সে আমাকে আটকাবে। আমি চুপচাপ ঘর থেকে বেরোলাম। রাতের বাতাস অদ্ভুত ভারী, পুরো গ্রাম নিস্তব্ধ। মনে হচ্ছে কেউ জানে আজ কিছু একটা হবে। আমি হাঁটতে হাঁটতে আবার সেই কবরস্থানের সামনে এসে দাঁড়ালাম। গেট বন্ধ, কিন্তু ভেতর থেকে মৃদু নীল আলো বেরোচ্ছে। ঠিক মধ্যরাত বাজতেই গেট নিজে থেকেই কট করে খুলে গেল। আমি গভীর নিঃশ্বাস নিয়ে ভেতরে ঢুকলাম। এইবার কবরস্থান আগের চেয়ে আলাদা। সৎ কবরের ওপর কালো ছায়া নড়ছে। মাটির ভেতর থেকে ফিসফিস শব্দ। ফিরে এসেছে, শেষ দরজা। আমি গেটের ভেতর এক কদম দিতেই আমার সামনে দাঁড়িয়ে গেল সে। নকল আমি। এইবার সে সম্পূর্ণ পরিষ্কার, কোনো বিকৃতি নেই, একদম স্বাভাবিক আমি। সে হালকা হাসল। অবশেষে এলি? আমি দাঁত চেপে বললাম, তুই কি চাস? সে ধীরে ধীরে আমার চারপাশে হাঁটতে লাগল। আমি তো শুধু জায়গা চাই, তোর জীবনটা। আমি চুপ। সে বলল, তুই দুর্বল, তুই ভয় পাচ্ছিস, তুই সবসময় দ্বিধায় থাকিস। আমি না। তার চোখে আত্মবিশ্বাস। আমি হলে তোর জীবন ভালো হবে, মা খুশি হবে, তৃষা নিরাপদ থাকবে। আমার বুক কেঁপে উঠল। তৃষাকে ছাড়। সে থামল। তৃষা তখনই মুক্তি পাবে যখন তুই সিদ্ধান্ত নিবি। চারপাশের কবরগুলো কাঁপতে শুরু করল। মাটি ফেটে ছোট ছোট ফাটল। আমি অনুভব করছি আমার ভেতরে চাপ বাড়ছে। মাথার ভেতর তার কণ্ঠ, আমাকে ঢুকতে দে। আমি মাথা চেপে ধরলাম। না। সে সামনে এসে দাঁড়াল। দেখ, এটা লড়াই না, এটা নির্বাচন। তুই চাইলে শান্তিতে সব শেষ। হঠাৎ কবরস্থানের মাঝখানের পুরনো সমাধিটা ফেটে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া উঠছে। সে বলল, ওটাই আসল দরজা। তুই যদি ভেতরে পা রাখিস, আমি বাইরে থাকব। মানে, আমি যদি নিজের ইচ্ছায় ওখানে ঢুকি, ও আমার জায়গা নেবে? আমি চোখ বন্ধ করলাম। মায়ের মুখ ভেসে উঠল। তৃষার হাসি, আমার জীবন। হঠাৎ মনে হল, কেন শুধু আমি? আমি চোখ খুললাম। সে অবাক হয়ে তাকাল। আমি ধীরে বললাম, তুই তো আমার অংশ, তাই না? সে থমকাল। মানে? আমি বললাম, তুই আমার ভয়, আমার রাগ, আমার অন্ধকার। তুই আলাদা কিছু না। তার মুখ শক্ত হয়ে গেল। আমি এক কদম এগোলাম। তুই যদি আমার অংশ হোস, তাহলে তোর শক্তি আমার ভেতরেই। চারপাশের ফিসফিস হঠাৎ থেমে গেল। সে রাগে বলল, চুপ কর। আমি চিৎকার করে বললাম, তুই আমার ভেতরে ছিলি, বাইরে না। ঠিক তখনই আমি নিজের বুকের মাঝখানে তীব্র জ্বালা অনুভব করলাম। মনে হলো কেউ ভেতর থেকে টানছে। সে কাঁপতে শুরু করল। তার শরীর ধোঁয়ার মতো কাঁপছে। না, এটা নিয়ম না। আমি দাঁত চেপে সামনে এগোলাম। আমি দরজা না, আমি মানুষ। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ল। কবরস্থানের সব ছায়া পিছু হটল। নকল আমি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তার চোখে ভয়। তুই বুঝে ফেলেছিস। সে আমার দিকে ঝাঁপ দিল। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো কেউ আমার ভেতরে ঢুকে পড়ল। তীব্র ঠান্ডা। তারপর নিস্তব্ধতা। আমি হাঁপাতে হাঁপাতে চোখ খুললাম। কবরস্থান স্বাভাবিক, কোনো আলো নেই, কোনো ছায়া নেই। আমি একা দাঁড়িয়ে। মনে হচ্ছে বুকের ভেতর কিছু ভারী বসে আছে, কিন্তু নিয়ন্ত্রণ আমার। হঠাৎ পিছন থেকে মৃদু কণ্ঠ, আপু। আমি ঘুরে দাঁড়ালাম। তৃষা গেটের কাছে, স্বাভাবিক, উষ্ণ। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সব শেষ? ঠিক তখন আমার পকেটের ভেতর ফোন কাঁপল। স্ক্রিনে শুধু একটা লাইন, একীভূত হওয়া সম্পন্ন। আমার বুকের ভেতর খুব ধীরে একটা ফিসফিস, আমরা এখন এক। একীভূত হওয়া সম্পন্ন। স্ক্রিনের লেখা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার বুকের ভেতর অদ্ভুত এক ভারী অনুভূতি, যেন কেউ বসে আছে ভেতরে। কিন্তু ভয়টা আগের মতো না। এবার সেটা চিৎকার করছে না, শুধু অপেক্ষা করছে। আমি তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে কাঁপা গলায় বলল, আপু, সব শেষ তো? আমি একটু থেমে বললাম, হ্যাঁ, হয়তো। কিন্তু আমার নিজের গলার ভেতর আরেকটা ক্ষীণ সুর লুকিয়েছিল। আমরা বাড়ি ফিরলাম। ভোর হয়ে গেছে, সবকিছু স্বাভাবিক। মা তৃষাকে নিয়ে ব্যস্ত।
আমি চুপচাপ নিজের ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করলাম, আয়নার সামনে দাঁড়ালাম। আমার মুখ স্বাভাবিক, চোখ দুটো গভীর। আমি ফিসফিস করে বললাম, তুই আছিস? কিছুক্ষণ নীরবতা, তারপর মাথার ভেতর খুব আস্তে, আমি তুই। আমি চোখ বন্ধ করলাম। ভয়ের জায়গায় অদ্ভুত শান্তি। হয়তো এটাই ছিল সত্য। ও কোনো আলাদা সত্তা ছিল না। আমার ভেতরের অন্ধকার, ভয়, অপরাধবোধ সব মিলিয়ে তৈরি হয়েছিল সেই নকল আমি। কবরস্থানটা ছিল শুধু দরজা, ভেতরের দরজা। যেদিন তৃষা নিখোঁজ হল, আমি নিজের ভেতর ভেঙে পড়েছিলাম। আমি নিজেকে দোষ দিচ্ছিলাম। আমি কেন তাকে একা যেতে দিলাম? আমি কেন খেয়াল করিনি? সেই অপরাধবোধ আমার অন্ধকারকে শক্তি দিয়েছিল। ও আমার রূপ নিয়ে দাঁড়িয়েছিল আমাকে ভেঙে দিতে। কিন্তু যেদিন আমি মেনে নিলাম ভয় আমারই অংশ, সেদিন ও আলাদা থাকতে পারল না। সে ফিরে এসেছে আমার ভেতরেই। আমি আয়নায় নিজের চোখের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য কালো ছায়া নড়ল, তারপর মিলিয়ে গেল। রাত নামল আবার। এইবার আমি ইচ্ছে করে আলো নিভিয়ে বসে রইলাম। কোনো টোকা নেই, কোনো মেসেজ নেই, ফোন নিঃশব্দ। আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম, আমরা ঠিক আছি তাই না? মাথার ভেতর খুব মৃদু উত্তর, যতক্ষণ তুই আমাকে অস্বীকার না করিস। আমি হালকা হাসলাম। এই অন্ধকারটা আমার শত্রু না, এটা আমার সতর্কতা, আমার ভয়, আমার শক্তি। পরের দিন আমি আবার কবরস্থানের সামনে গেলাম। সূর্যের আলোয় জায়গাটা একদম সাধারণ। কোনো নীল আলো নেই, কোনো ছায়া নেই, গেট বন্ধ, লাল পাথরটা ভাঙা অবস্থায় পড়ে আছে। আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো ভেতর থেকে কেউ দেখছে, কিন্তু এবার সেটা হুমকি না, শুধু স্মৃতি। আমি ঘুরে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে বুঝলাম সব দরজা বাইরে না, কিছু দরজা ভেতরে, আর সেগুলো বন্ধ করার একটাই উপায়, নিজেকে মেনে নেওয়া। বাড়ি ফেরার সময় ফোনে একটা নোটিফিকেশন এলো, অজানা নম্বর। আমি থামলাম। স্ক্রিনে শুধু একটা ছবি। কবরস্থানের ভেতর দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পেছন ভিড়ে, চুল খোলা, সাদা পোশাক। আমি জুম করলাম। ছবির কোণে টাইম স্ট্যাম্প, আজ, এইমাত্র। আমার বুক কেঁপে উঠল। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, তাহলে ছবিটা কে তুলল? ধীরে ধীরে ছবির মেয়েটা মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো। ছবির ভেতরেই তার মুখ, আমার না, তৃষারও না, একটা অচেনা মুখ, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। ফোনে শেষ একটা মেসেজ ভেসে উঠল, প্রতি দরজার পরেও আর একটা দরজা থাকে। আমার বুকের ভেতর খুব আস্তে ফিসফিস, আমরা একা না। আমি ধীরে ধীরে কবরস্থানের দিকে তাকালাম। হালকা বাতাস বইছে, আর আমি বুঝলাম গল্পটা শেষ না, শুধু আমার অংশটা শেষ।